প্রিয় নবাগত ছাত্রীরা, আসসালামু আলাইকুম। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মহিলা কলেজ চট্টগ্রামে তোমাদের স্বাগত জানাই। আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। প্রিয় ছাত্রীরা, গত 4 অক্টোবর থেকে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়েছিল। জুলাইতে তোমাদের যে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কোভিড-19-এর কারণে তা অক্টোবরে শুরু করতে হলো। তাও কিন্তু আমরা ভার্চুয়ালি করতে পারলাম। এটি এখন আমাদের নিউ নর্মাল লাইফ। এই ভার্চুয়াল লাইফটাই এখন আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। আমরা অলমোস্ট এই লাইফে কিন্তু ইউজড টু হয়ে গেছি। তোমরাও ইনশাল্লাহ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞানের 2টো ক্লাস করেছ। এটি 3rd ক্লাস। কলেজ সম্পর্কে, কলেজের নিয়মকানুন সম্পর্কে নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো, অন্তত বেসিক ধারণাটুকু নিশ্চয়ই পেয়েছো। তোমরা নিশ্চয়ই জেনেছো যে তোমাদের সুপারভিশনের সুবিধার্থে আমরা গ্রুপ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকি। 1231 থেকে 1250 এই রোল নম্বরধারীরা আমার গ্রুপে। আমি আবারও বলছি, 1231 থেকে 1250 এই রোল নম্বরধারীরা আমার গ্রুপে। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে নক করবে। তোমাদের গ্রুপ ভিত্তিক যে ভাগ করা হয়েছে সেখানে সব শিক্ষকেরই ফোন নাম্বারটা দেয়া আছে। তোমরা নির্দ্বিধায় আমাকে ফোন করবে তোমাদের যে কোনো প্রয়োজনে। প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা তো তোমরা আগে যে 2টো ক্লাস হয়েছে নিশ্চয়ই পেয়েছো। তাই আসলে আর আমি একেবারেই যে সমাজবিজ্ঞান কী বা সমাজবিজ্ঞানের সঙ্গে এই প্রাথমিক আলোচনাগুলোই আমি আর যাচ্ছি না। আমি ডিরেক্টলি আমার যেই 3rd চ্যাপ্টার, আমার নির্দিষ্ট যে চ্যাপ্টার 3rd চ্যাপ্টার, আমি সেখানেই চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করার যেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সক্রেটিস, প্ল্যাটো, অ্যারিস্টটল, সেন্ট সাইমন, ভিকো, মন্টেস্কুর আলোচনায় সমাজ সম্পর্কে ধারণা থাকলেও সমাজের জন্য আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা ইবনে খালদুন প্রথম অনুভব করেন এবং যার নাম দেন আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান। পরবর্তীতে অগাস্ট কোদো এ বিজ্ঞানের নামকরণ করেন সোশিওলজি, যার পূর্ব নাম ছিল সোশ্যাল ফিজিক্স। এরই গতিধারায় হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম, কার্ল মার্কস ও ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানকে আলাদা বা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রাতিষ্ঠানিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখেন। এসব বিষয় নিয়েই আমরা এই অধ্যায়ে আলোচনা করব। শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, ইবনে খালদুনের জীবনী সম্পর্কে জানতে পারবে, সমাজবিজ্ঞানে তার অবদান সম্পর্কে জানতে পারবে, আল উমরান, আসাবিয়া, সমাজ ও সভ্যতার উত্থান পতন সম্পর্কে ইবনে খালদুন যে ব্যাখ্যা করেছেন, এর প্রত্যয়গুলো সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে এবং ব্যাখ্যা করতে পারবে। আমরা সরাসরি আমাদের আজকের পাঠে চলে যাই। আজকে আমরা যেই সমাজতাত্ত্বিককে নিয়ে আলোচনা করব, উনি হচ্ছেন একজন মুসলিম দার্শনিক, ইবনে খালদুন। ইবনে খালদুন 1332 সালে আফ্রিকার তিউনিসে জন্মগ্রহণ করেন। এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে খালদুন আর হাজরামি। এর মধ্যে অলিউদ্দিন হলো তার পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত উপাধি, যার অর্থ ধর্মের অভিভাবক।
ইবনে খালদুন কুরআন, তাফসির, আইন, শিল্পকলা, বিজ্ঞান ও দর্শন ইত্যাদি বহুবিধ বিষয়ে তার অনেক পাণ্ডিত্য ছিল। 1406 সালের 17 মার্চ 15 রমজান 838 হিজরি তিনি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইবনে খালদুনের রচনাবলী সম্পর্কে জানব। তার বিখ্যাত বই হচ্ছে হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এটার অনেকগুলো ভলিউম আছে। তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থ আল মুকাদ্দিমা, এই গ্রন্থে তিনি অত্যন্ত তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে কারণে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হয়। তোমরা নিশ্চয়ই জেনেছো যে অগাস্ট কুতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়, কিন্তু অগাস্ট কুতেরও আগে ইবনে খালদুন তার যে সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেজন্য ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হয়। ইবনে খালদুন রাষ্ট্র বা সমাজের সার্বভৌমত্ব, কর্তৃত্ব, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞানের উদ্ভব ও ফলাফল সম্পর্কে বিশদ আলোচনা করেন, যা আধুনিক সমাজবিজ্ঞানেরও আলোচ্য সূচি। আল-উমরান বা সংস্কৃতির অধ্যয়ন। ইবনে খালদুন প্রথম ব্যক্তি যিনি উমরান আরবি শব্দটি তার সংস্কৃতির বিজ্ঞান নামে একটি নতুন বিজ্ঞান সৃষ্টি করার প্রয়াসে ব্যবহার করেছেন। তিনি উমরান শব্দটিকে মানুষের পারস্পরিক সম্পর্কের প্রয়োজন মেটানোর প্রপঞ্চ হিসেবে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। উমরান শব্দটিকে ইংরেজিতে কালচার বা সংস্কৃতি অর্থে বোঝানো হয়। বস্তুত ইবনে খালদুন উমরান সব ধারণাটি ব্যবহার করেন মানুষের সমাজ ও তার সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অর্জিত উন্নতিকে এক অবিচ্ছিন্ন সত্তা হিসেবে। ইবনে খালদুন মানব সমাজের প্রাথমিক পর্যায়ে সংস্কৃতি প্রত্যয়টির উপর গুরুত্ব আরোপ করেই সভ্যতার পর্যায়ে উত্তরণের কারণ বিশ্লেষণ করেছেন। সংস্কৃতি বিজ্ঞানে তিনি 5টি মূল সমাজতাত্ত্বিক সমস্যাকে চিহ্নিত করেছেন। এই সমস্যাগুলো হলো আদিম সংস্কৃতি ও তার সভ্য সংস্কৃতিতে উত্তরণ, রাষ্ট্র, নগর, অর্থনৈতিক জীবন এবং লাস্ট ওয়ান হচ্ছে বিজ্ঞানসমূহ। এই মূল কাঠামোর উপর ভিত্তি করেই ইবনে খালদুন তার নতুন বিজ্ঞানের বিষয়বস্তু করে তুলতে আগ্রহী হয়েছিলেন। আসাবিয়া বা সামাজিক সম্প্রীতি ইবনে খালদুনের সবচেয়ে চমকপ্রদ ও বিশেষভাবে উল্লেখযোগ্য একটা প্রত্যয় হচ্ছে আল আসাবিয়া। ইবনে খালদুনের সমস্ত সমাজ বৈজ্ঞানিক চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে ছিল আল আসাবিয়া বা সামাজিক সংহতি, ইংরেজিতে যাকে বলা হয় সোশ্যাল সলিডারিটি। এই প্রত্যয়টিকে তিনি সামাজিক শক্তি বলে মনে করেছেন। তার মতে আসাবিয়া হচ্ছে এক ধরনের আদর্শ ভিত্তিক অনুভূতি, যে অনুভূতিতে সকলে ঐক্যবদ্ধ থাকে। ইবনে খালদুন আসাবিয়া বলতে সাধারণত সামাজিক সংহতিকে বুঝিয়েছেন। ইবনে খালদুন মূলত আরবদের গোত্রীয় মনোভাবের উপর ভিত্তি করেই আসাবিয়া পরিভাষার প্রবর্তন করেন, যা বর্তমানে জাতীয়তাবাদ বলে পরিচিত। ইবনে খালদুন সমাজ ও রাষ্ট্রচিন্তায় এ সম্প্রীতির বন্ধনের উৎস খুঁজে পেয়েছেন উপজাতির গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্ক, ধর্মীয় চেতনা এবং নৈকট্যজনিত বন্ধুত্ব ও সমধর্মী জীবনযাত্রার মধ্যে। সমাজ ও রাষ্ট্রচিন্তায় এই সম্প্রীতির বন্ধনের উৎস খুঁজে পেয়েছেন উপজাতির গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্ক, ধর্মীয় চেতনা এবং নৈকট্যজনিত বন্ধুত্ব ও সমধর্মী জীবনযাত্রার মধ্যে। প্রধানত 7টি উপাদানের ভিত্তিতে আসাবিয়ার ধারণা গঠিত: গোত্র ও রক্ত সম্পর্ক, ধর্ম ও আসাবিয়া, নৈকট্যজনিত বন্ধুত্ব ও সমধর্মী জীবনযাত্রা ও সমাজ সংহতির পরিপূরক, ভৌগোলিক অবস্থা, নির্ভরশীলতা, ঐক্যবোধ এবং লাস্ট ওয়ান সচেতনতা। সমাজ ও সভ্যতার বিবর্তন। ইবনে খালদুন সমাজ ও সভ্যতার ধারাবাহিক উৎপত্তি ও বিকাশ সম্পর্কে
জ্ঞানগর্ভ ও তথ্যবহুল আলোচনা করেছেন। কিভাবে সভ্যতা ধীরে ধীরে বিকাশ লাভ করে পরিণতির দিকে এগিয়ে যায় এ সম্পর্কে ইবনে খালদুন দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করে সভ্যতার উত্থান পতনকে মানবদেহের সাথে তুলনা করেছেন। মানবদেহের যেমন জন্ম, যৌবন, বার্ধক্য ও মৃত্যু আছে, ঠিক তেমনি প্রতিটি সভ্যতারই জন্ম, বিকাশ ও পতন অবধারিত ও নিশ্চিত। সমাজ ও সভ্যতার ইতিহাস সম্পর্কে, সভ্যতার উৎপত্তি ও বিকাশ পতন সম্পর্কে ইবনে খালদুন চক্রাকার মতবাদ উপস্থাপন করেন তার আল মুকাদ্দিমা গ্রন্থে। ইবনে খালদুন তাঁর সভ্যতার তত্ত্বে উল্লেখ করেছেন, মানুষের গোষ্ঠী সচেতনতা থেকে জন্ম হয়েছে সমাজের, যা শুরু হয়েছে যাযাবর জীবন থেকে। আর সমাজ ধীরে ধীরে উন্নতির সিঁড়ি বেয়ে জন্ম লাভ করেছে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের। ইবনে খালদুনের মতে সমাজ ও সভ্যতার উৎপত্তি হতে অবনতি পর্যন্ত 5টি পর্যায় অতিক্রম করে থাকে। প্রাথমিক পর্যায় বা সংহতিকরণ পর্ব। এই পর্বের মূল ভিত্তি হল আসাবিয়া বা সোশ্যাল সলিডারিটি। সমাজ ও সভ্যতার এ পর্যায়ে গোষ্ঠী সংহতি খুব জোরালো থাকে। গোষ্ঠী প্রধান তার ইচ্ছা অনুযায়ী কর্মে লিপ্ত না থেকে গোষ্ঠীর স্বার্থেই তিনি কাজ করেন। দ্বিতীয় পর্যায় বা স্বৈরতান্ত্রিক পর্ব। প্রথম পর্বের অত্যধিক আনুগত্য পাওয়ায় শাসক শক্তিশালী হয়ে ওঠে এবং ইচ্ছে মতো শক্তি প্রয়োগের মানসিকতা তৈরি হয়। ফলে মানুষের কল্যাণের পরিবর্তে ব্যক্তির কল্যাণ বড় হয়ে দেখা দেয়। এসব শাসক অধিক স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এই পর্যায়ে সমাজে শাসকদের অত্যাচার ও নির্যাতনের শৃঙ্খলা ও সংহতি নষ্ট হতে থাকে। খালদুনের মতে স্বৈরতান্ত্রিক পর্বই সভ্যতার পতনের সূত্রপাত ঘটে। তৃতীয় পর্যায় বা শোষণের পর্ব। স্বৈরতান্ত্রিক পর্বের স্বেচ্ছাচারিতাই শাসকদেরকে কল্পনা বিলাস ও আরামপ্রিয় করে তোলে। এ পর্যায়ে আরামায়েশ ও সম্ভোগের দিকে ঝোঁক বেশি দেখা যায়। অনুৎপাদন খাতে অর্থ ব্যয় বেশি বৃদ্ধি পায়, ফলে সামাজিক অসমতা তৈরি হয় এবং পতনের পথ ত্বরান্বিত হয়। চতুর্থ পর্যায় বা শান্তি সংস্থান পর্ব। অধিক মাত্রায় আরামায়েশ ও ভোগ প্রবণতায় শাসককে আভিজাত্য ও শক্তি প্রয়োগকাশে সহায়ক ভূমিকা পালন করে। ফলে শাসক তার স্থিতিশীলতা ও ক্ষমতার প্রাধান্যের কারণে সর্বশক্তি নিয়োগ করে থাকে। ফলে সামাজিক শৃঙ্খলা ও সংহতি নষ্ট হয়ে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ ধূমায়িত হতে শুরু করে। এক পর্যায়ে শাসক তার জনগণের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে। পঞ্চম পর্যায় ধ্বংস ও পতনের পর্ব। শোষণ ও শান্তি সংস্থান পর্বের অধিক মাত্রায় আরামায়েশ, ভোগ প্রবণতা এবং অভিজ্ঞতা ও দম্ভ প্রকাশের মাধ্যমে শাসক জনগণের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে শাসক দুশ্চরিত্র এবং জনগণের উপর খুব বেশি স্বৈরতান্ত্রিক আচরণ করা শুরু করে এবং এর ফলে জনগণের শাসকের উপর আস্থা প্রায় শূন্যের কোটায় এসে দাঁড়ায় এবং এভাবে জনগণের মধ্যে যে সংহতি আছে সেই সংহতিটা নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে সরকারের পতন ঘটে। ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কালকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম জীবনকাল বা স্থায়িত্ব হচ্ছে 40 বছর, দ্বিতীয় জীবন বা আয়ুষ্কাল হচ্ছে 80 বছর, তৃতীয় আয়ুষ্কাল হচ্ছে 120 বছর। অর্থাৎ কোনো রাষ্ট্র ব্যবস্থা 120 বছরের বেশি তার সকল গৌরব নিয়ে টিকে থাকতে পারে না। তাহলে ইবনে খালদুনের মতে রাষ্ট্রের আয়ুষ্কাল হচ্ছে সর্বোচ্চ 120 বছর। ইবনে খালদুন সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের আলোচনায় দেখিয়েছেন যে প্রতিটি বিষয়েই জীবনকাল, আয়ুষ্কাল এবং অধঃপতন ও অবশেষ রয়েছে। এসবের উপর আবহাওয়া ও জলবায়ুর অতিমাত্রায় প্রভাব রয়েছে। অর্থাৎ ইবনে খালদুন মনে করেন যে কোনো দেশের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক অবস্থা,
প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তাই তিনি দুটো নতুন ধারণার জন্ম দেন। এই নতুন দুটো ধারণা হচ্ছে বাদোয়া এবং হারদা। বাদোয়া অর্থ গ্রাম সম্প্রদায় আর হারদা অর্থ শহর সম্প্রদায়। পরবর্তীতে তিনি এই শব্দ দুটো থেকেই গ্রামীণ সমাজবিজ্ঞান ও শহুরের সমাজবিজ্ঞানের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ইবনে খালদুন সমাজের প্রত্যেকটি দিককে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন, যা সমাজবিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য। ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলে অনেকেই আখ্যায়িত করে থাকেন। অনেকেই আবার তাকে পল্লী ও নগর সমাজবিজ্ঞানের জনকও বলে অভিহিত করে থাকেন। সর্বোপরি খালদুন সমাজকেন্দ্রিক একটি পৃথক বিজ্ঞানের জন্ম দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করব। আশা করব ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা আমাকে ইনফর্ম করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।